নমস্কার আপনাদের সবাইকে। আজকে হাল্লা বলে বিষয় নিয়ে আমি বলছি, কিন্তু তার আগে আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে যে বেলেঘাটা কাণ্ডে মূল যে অভিযুক্ত সে গ্রেপ্তার হয়েছে। রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে, এরকমটাই খবর আসছে। বেলেঘাটা কাণ্ডে প্রমোটিং যে দৌরাত্ম্য সেই ঘটনায় রাজু নস্করকে গ্রেপ্তার করা হয়েছে, সেই খবর আমরা প্রথম দিচ্ছি, তারপর অবশ্যই আমরা প্যানেলে আলোচনায় যাব। বেলেঘাটা কাণ্ডে গ্রেপ্তার রাজু নস্কর। আমি চলে যাব, আমাদের প্রতিনিধি অভিরূপা শাহ আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, কি কি অভিযোগ রয়েছে এই রাজুর বিরুদ্ধে এবং কিভাবে গ্রেপ্তার করলো পুলিশ? দেখো, এই রাজু নস্করের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বেলেঘাটায় এক প্রমোটারকে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, প্রমোটারের পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে। এবার ওই প্রমোটার তিনি আক্রান্ত অবস্থায় বেলেঘাটা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এবং তিনি যেটা জানিয়েছিলেন যে এলাকা দখলকে কেন্দ্র করে সমস্যা, এবং তারপরেই রাজু নস্কর এবং তার অনুগামীরা এসে মারধর চালায় ওই প্রমোটারের ওপরে, এবং তারপরেই লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রমোটার সুবীর নস্কর। পরবর্তীকালে তার অভিযোগের ভিত্তিতে আপাততভাবে রাজু নস্করকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানা। ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়, কিন্তু ঘটনার পর তিনি প্রথমে বলেছিলেন, অর্থাৎ এই রাজু নস্কর বলেছিলেন যে তিনি এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং যেই প্রমোটার অভিযোগ করছেন সেই প্রমোটারের যোগ নেই, তিনি তাকে চেনেন না। কিন্তু পরবর্তীকালে পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে রাজু নস্করের অনুগামীরাই মারধর করেছেন ওই প্রমোটারকে। আপাততভাবে বেলেঘাটার রাজু নস্করকে গ্রেফতার করেছে বেলেঘাটা থানার পুলিশ ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে। ধন্যবাদ অভির। আর এই বিষয়ে কলকাতা পুলিশের এই বিষয়ে সিপি কি বলছেন একবার শুনবো। একটা অভিযোগ জমা পড়েছিল, আপনারা জানেন, আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে। একটি নির্দিষ্ট অভিযোগ পড়েছিল, অভিযোগকারী বলেছিলেন যে তাকে নানাভাবে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার পরিবারের লোককেও শারীরিকভাবে আঘাত করা হয়েছে। নির্দিষ্ট কেস হয়েছিল, আমরা কেস রুজু করে তদন্ত করছিলাম। আজকে বিকেলের দিকে অভিষিক্তা ক্রসিং এর থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। দেখুন, সত্যিকারের রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা বেশ গর্ব করবার মতো যে কোনো ঘটনা ঘটলে খুব দ্রুত গ্রেপ্তারের ঘটনা ঘটছে, কিন্তু নিশ্চিতভাবে বিরোধীরা বলবে যে অতীত পারফরমেন্স কি। সেক্ষেত্রে শাসক দলের ছাতায় তলায় থাকা মানুষগুলোকে একই রকমভাবে কি ক্ষিপ্রতার সঙ্গে গ্রেপ্তার করা হয় অন্য সময়, নাকি এটা নির্বাচনের আগে বিশেষ চমক, এটা বলতেই পারেন। আমি সেই রাজনৈতিক আলোচনার আগে যেটা আমি দেখাবো যে ভোটের আগে এই ধরনের কন্টেস্ট এবং বাক্য বিনিময়ে বেশ কড়া কড়া ভাষায় একে অন্যকে আক্রমণ করা, সেটা প্রেস কনফারেন্সেও হয়, আবার যেখানে বিভিন্ন জায়গায় যে জনসভা হয় বা পথসভা হয় সেখানেও আক্রমণ রাজনৈতিক দলগুলো করে থাকেন। সেই রাজনৈতিক দলের ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণের যে এপিসোডটা আপনারা দেখবেন রাজ্যে, সেটা ভোট ঘোষণার পরে হবে। কিন্তু গত প্রায় 3 মাস ধরে আমরা কমিশনের ক্ষিপ্রতা দেখছি। সেই কমিশনকে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের এই কাজ নিয়ে শাসক দল বারবার করে তাদের আপত্তি জানিয়েছে। মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভোটারদেরকে হেনস্থা করা হচ্ছে, ফর্ম বিলির পরে শুরু করে একাধিক বিষয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মঞ্চে বিভিন্ন মিডিয়ার সামনে তাদের রাগ, তাদের উষ্মা, তাদের অসন্তোষ এটা প্রকাশ করে ক্ষান্ত হয়নি। তারা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, সুপ্রিম কোর্টে মামলা লড়ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যের শাসক দল। তাদের ইস্যু হচ্ছে একটাই, যে যোগ্য লোককে বাদ দেওয়া যাবে না আর মানুষকে এসআইআর এর নামে হেনস্থা করা যাবে না। এই হচ্ছে দুটো অভিযোগ। কিন্তু আমরা যেটা গতকাল দেখতে পেলাম সেটা তো আরেকটা ভয়াবহ দিক। সেটা কি? সেটা হচ্ছে যে 4 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা এই নির্বাচনের কাজে রাজ্য সরকারি 4 কর্মী যারা রয়েছেন। মুখ্য সচিবকে ডেডলাইন দেওয়া হলো কমিশনের তরফে। আপনারা জানেন যে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে কমিশন বসেছিলেন এবং সেখানে ওই যারা অপরাধ করেছেন, এসআইআর প্রক্রিয়াতে যারা ম্যালপ্র্যাকটিস করেছেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ত্রুটি ঘটিয়েছেন, ভুল করেছেন, তাদের বিরুদ্ধে কেন অভিযোগ দায়ের করা হলো না, এই প্রশ্ন তুলছেন সর্বভারতীয় নির্বাচন কমিশন। অবহেলার অভিযোগে 6 জেলা শাসককে তিরস্কার করা হয়েছে এবং কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে ডিএমকে তিরস্কার করা হয়েছে। এবং আরেকটি ঘটনা, যেখানে গ্রুপ বি অফিসারদের নাম পাঠানোর কথা ছিল, যে নামগুলো গেছিল তার মধ্যে থেকে 8,505 জনের নাম ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কাছে। জিজ্ঞেস করা হয়েছে যে এদের সম্পর্কে আপনি বিস্তারিত জানান, এরা তো গ্রুপ বি
আধিকারিক বলে সেরকম কোনো প্রমাণ পাচ্ছি না। এই হচ্ছে বর্তমানে কমিশনের অবস্থান। আর যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে আপনারা আরও ভয় পাবেন। কোন জায়গাটা? সেটা এটাই যে এখনো পর্যন্ত শুনানির তো বর্ধিত দিন শেষ হয়ে গেল। আপনি চমকে যাবেন যে 5,33,000 মানুষ যাদেরকে শুনানিতে কমিশন ডেকেছিল, আজ দুপুর 2টো পর্যন্ত যাদের যাওয়ার কথা ছিল, 5,33,000 মানুষ যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, আজকে দুপুর 2টো পর্যন্ত লাস্ট টাইম ছিল, তারা জানেনি, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তারা শুনানির জন্য পৌঁছননি। তারা কেন গেলেন না? তারা কি তাহলে ভোটার তালিকায় নাম তুলতে অনিচ্ছুক? আসলে এই ভোট বৈতরণীতে এসআইআর নিয়ে যা যা তর্ক বিতর্ক এবং একে অন্যের দিকে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, সেই জন্য কি রাগ করে মানুষগুলো ভোট প্রক্রিয়া থেকে নিজেদেরকে আলাদা রাখলেন, নাকি আসলে এদের অস্তিত্বই নেই? এই প্রশ্ন নিয়েই আমরা প্রথম আজকের আলোচনায় আসব। আমি একদম পরিচয় করে দেব যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে আছেন। তন্ময়দাকে স্বাগত জানাই। ডক্টর কৌশিক বিশ্বাস, আমি পরপর আসছি একেবারে ওই পাশ থেকে। ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, স্বাগত আপনাকে। কৌশিক বাবুর পাশেই রয়েছেন ভাতৃপ্রতিম গৌরব মজুমদার, সিপিএম নেতা, বাম নেতা। তর্ক বিতর্ক হতে পারে, বাট ভাতৃত্বের জায়গা থেকে গৌরব সরেনি একদম। গত অনুষ্ঠানটা আরেকবার দেখে নেবেন পারলে ইউটিউবে গিয়ে। সুভাষিস ভট্টাচার্য, জাতীয় কংগ্রেস নেতা, কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুভাষিস দাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি প্রথম কৌশিক দাকে দিয়ে শুরু করি, যে কৌশিক দা, এই যে মানে দেখুন কতগুলো প্রশ্ন করবো, কিন্তু সবার আগে যেটা মূল প্রশ্ন, এই যে 5,33,000 মানুষ যারা শুনানিতে গেলেন না, এরা কোথায়? মানে এরা যেতে পারলেন না কেন? এরা কারা? দেখুন, এ ব্যাপারে নির্দিষ্ট করে বলা তো আমাদের পক্ষে এখনো পর্যন্ত সম্ভব নয়, সমস্ত ডাটা বিশ্লেষণ না করে। তবে একটা কারণ আমরা যেটা অনুমান করতে পারছি, সেটা হচ্ছে মানুষ এই যে এসআইআর শুনানির দীর্ঘ লম্বা লাইন এবং দীর্ঘ হয়রানি, এটা তারা চাক্ষুষ করছেন, টিভিতে, কাগজে, সংবাদপত্রে, সোশ্যাল মিডিয়াতে দেখছেন। এর জন্য ভয়ে হয়তো, মানে ভয়ে আমি বলছি, ধরুন একজন 65 বছর বয়স্ক মানুষ, পুরুষ বা মহিলা, তিনি হয়তো এটা ভাবতে পারেন যে ভাই আমি ওখানে যাব, আমাকে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে, আমি অসুস্থ হয়ে পড়তে পারি, ঠিক আছে বাবা আমি যাব না। এমনিতেও দেখুন, ভারতবর্ষে প্রথম নির্বাচন থেকে শুরু করে আজকের নির্বাচন পর্যন্ত 100% ভোটারই তো ভোট দেন না। কোনো নির্বাচনে 60% দেন, কোনো নির্বাচনে 70% দেন, কোনো নির্বাচনে 80% দেন। তার মানে ভারতবর্ষের একটা বেশ ভালো অংশের ভোটাররা কিন্তু ভোটই দেন না। এটা কি আমি অডিবল? হ্যাঁ। এইবার সেই ক্ষেত্রে সেটা যখন ভারতবর্ষের এই একটা স্ট্যাটিস্টিক্স, এক্ষেত্রে এই 5 লক্ষ মানুষ যারা কিন্তু প্রথম খসড়া ভোটার তালিকায় ছিলেন, একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে মাননীয় সঞ্চালক, এই 5.5 লক্ষ ভোটার কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাক পেয়েছিলেন, এরা প্রাথমিক খসড়া তালিকায় ছিলেন, তারপরে এনারা এলেন না। আমাদের এটা অনুমান যে এই হয়রানির কারণেই তাদের না আসার সম্ভাবনাটাই সব থেকে প্রবল। তবে একদম নির্দিষ্ট করে বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ডাটাটা অ্যানালাইজ করছি। বেশ, আমি তন্ময়দার কাছে যাব, একই বিষয়ে জানতে চাইবো যে আপনারা কি মনে করছেন, যে মানুষেরা গেলেন না, এক হতে পারে তারা ভয়ে যাননি, কৌশিকদা যে যুক্তি দিচ্ছেন যে পরিমাণ হেনস্থা বা হ্যারাসমেন্ট মানুষ হচ্ছেন সেখানে মানুষ ভয়ে যাননি। আর দ্বিতীয়ত তিনি বলছেন যে এদেরকে প্রথম তালিকায় এরা ছিলেন, কিন্তু পরবর্তীকালে এদেরকে ডাকা হলো এবং তাদের তখন অনুপস্থিত থাকলেন। তন্ময়দা, আপনার কি মনে হয় এরা কারা? দেখুন, হচ্ছে আপনি যদি, আমি জানি না, অ্যাকুরেটলি বলা সম্ভব নয়, এবার হচ্ছে আমরা অনুমান করতে পারি কিছুটা, যে দেখুন আমাদের রাজ্যে এএসডিডি ভোটার প্রথম যেটা বাদ গিয়েছেন, যে এই মারা গিয়েছেন বা শিফট করেছেন, 2 জায়গায় ভোটার নাম আছে, এরকম হচ্ছে 58 লক্ষ। আপনাদের মনে থাকবে বিহারে এইটাই হয়েছিল 65 লক্ষ, আর তারপরে হচ্ছে এই ফার্স্ট ফেজেই গুজরাটে, যেখানে আমাদের থেকে অনেক ভোটার কম, প্রায় 1 কোটি মতো বাদ গিয়েছে, এবং ইউপিতে প্রায় 3 কোটির কাছাকাছি। তো এখানে এটা একটা সম্ভাবনা আছে যে দেখবেন হয়তো এর মধ্যে অনেকে মৃত ভোটারের নাম তৃণমূলের বিএলএ জোর করে বিএলএ উপরে প্রভাব খাটিয়ে ঢুকিয়ে দিয়েছিল, তারপরে এবার ডাক পড়লে আর তারা যেতে পারছে না। আবার সেখানে আপনি এটাও মনে করতে পারেন তার সাথে সাথে যে অনেকে আছে যে গেলে বাংলাদেশে ধরা পড়ে যাব, তখন মুশকিল হবে, কারণ তার কাছে কোনো ডকুমেন্ট নেই। পার্টিকুলারলি এই যেখানে আনম্যাপ ভোটার, তার কেউ ম্যাপিং করতে পারেনি, এবং তারা তখন হয়তো ঠিক করতে পারে যে না, ওখানে যাওয়ার দরকার নেই।
তো এটা হচ্ছে বিভিন্ন রকম কারণে হতে পারে, যে হচ্ছে একটা হচ্ছে ডকুমেন্টস নেই তার জন্য যায়নি, জোর করে বিএলএদের আমরা জানি ঢুকিয়ে দেওয়া হয়েছে, বা হচ্ছে সব কিছু এএসডিতে বাদ যায়নি, সেখান থেকে অ্যাডিশনাল বাদ যেতে পারে। তো এইগুলো কিন্তু ভয়ে না যাওয়ার কারণটাকে আপনি গুরুত্বই দিচ্ছেন না। না ভয়ে, দেখুন ভয়ে না যাওয়ার কারণ গুরুত্ব দিচ্ছি না এই কারণে যে দেখুন প্রায় 1.5 কোটি মানুষের ডাক পড়েছে। তো 1.5 কোটি মানুষের মধ্যে প্রত্যেকের এসআইআর হিয়ারিং হচ্ছে, সেখানে ভয় কি আছে? যদি ভয় তাদেরই থাকবে যারা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ে যাওয়ার ভয়, এবং ধরা যদি এখন পড়ে যাই তাহলে তো আমি বলে মাস্ট হয়ে গেলাম, তখন আমি আর লুকিয়ে ঝুঁকিয়ে থাকতে পারবো না। তো এইটা তারা চিন্তা করতে পারে। তো তার জন্য এবার তৃণমূল সাহেব বলে থাকেন কি কোথায় বাংলাদেশি, কোথায় রোহিঙ্গা। তো এরা এইটা ধরে না যে আচ্ছা এএসডিতে যে অ্যাবসেন্ট ভোটার, সেই অ্যাবসেন্ট ভোটার প্রায় 23 লক্ষ। তো এখন বাংলাদেশে যদি কেউ নাই যায়, এনুমারেশন ফর্ম নাই পড়ে, তাকে বলা হবে অ্যাবসেন্ট ভোটার। আবার এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই 5 লক্ষ ওপর ভোটার বলছেন আপনি, এখানেও দেখবেন অনেক বাংলাদেশি আছে যারা হয়তো মনে করেছে যে আমি যাবো না, যেগুলো ধরা পড়ে যাবো। তো ভয়টা হচ্ছে ধরা পড়ে যাওয়ার ভয়, ভয়টা অন্য কোনো ভয় নয়। কারণ যে হচ্ছে ভারতীয় নাগরিক তার কেন ভয় থাকবে? কারণ নির্বাচন কমিশন তো বলছেই যে সমস্ত যোগ্য ভোটার তালিকায় থাকবে, একজনও বিদেশি আমাদের রাজ্যের ক্ষেত্রে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী একজনও ভোটার তালিকায় থাকবে না। তো সেটাই নির্বাচন কমিশন আবার বলেছেন এই গতকাল। তো তার থেকে আপনি বুঝতে পারছেন যে সাধারণ যারা ভারতীয় নাগরিক তাদের ভয়ের কোনো কারণ নেই। তো ভয় যেটা হচ্ছে সেটা তৃণমূলের যারা বিএলএ যেগুলো করেছে আর কি। আচ্ছা, এই যে ত্রুটিগুলো, এগুলো রাজ্য সরকারের কিছু আধিকারিককে দিয়ে করানো হয়েছে। আমরা কোন জায়গাটা বুঝতে পারলাম গৌরব, যেটা হচ্ছে আমরা গতকাল দেখতে পেলাম যে অবহেলা করা হয়েছে এসআইআর এর কাজে, তার জন্য 6 জন জেলা শাসককে মারাত্মকভাবে তিরস্কার করছে কমিশন। জেলাগুলোর নাম কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, তোমার জেলা রয়েছে গৌরব, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর। সেখানকার যারা ডিস্ট্রিক্টের দায়িত্বে রয়েছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাদেরকে তিরস্কার করেছে কমিশন। তুমি এই ঘটনার পরে কি বলতে চাও? এবং এখানে বলা হচ্ছে যে 4 কর্মী যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্য সচিবকে ডেডলাইন দিয়েছে। তোমার মনে থাকবে এর আগেও যখন এনুমারেশন ফর্ম বিলি হয়েছিল তখনও ওইরকম 3 জন বা 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে বলা হয়েছিল, সেটাও হয়নি, সাসপেন্ড এবং এফআইআর বলা হয়েছিল। গৌরব, এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন প্রক্রিয়ায় সুচ্ছ এবং একজনও অনুপ্রবেশকারী থাকবে না বলে তন্ময়দা বলছেন, যেটা কমিশনের দাবি। তোমার মনে হয় যে সত্যি পুরো প্রক্রিয়া স্বাভাবিক, স্বচ্ছ, বিশুদ্ধ উপায়ে হবে? না, আমার প্রশ্ন প্রথমেই হচ্ছে যে শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে যে 1,20,00,000 বা 1.5 কোটির কাছাকাছি যে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী যে ছিল বা তারা যে দাবি করেছিলেন, সেই 1 কোটি 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী কি চিহ্নিত হয়েছেন? যদি চিহ্নিত হয়ে থাকেন তাহলে তারা কারা? 1, 2, আমরা যেটা কি দেখলাম যে এই যে শুনানি পর্ব শেষের আগে অবধি, মানে আজকে তো শেষ 14 ফেব্রুয়ারি, আগে অবধি 58 লক্ষ মানুষের নাম চিহ্নিত হয়েছে, কিন্তু তারা কেউ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরকমটা নয়। তার মধ্যে আছে কেউ মারা গেছেন, কারোর ডবল এন্ট্রি আছে, কারোর ভোগাস নাম আছে, এই সমস্ত মিলে প্রায় 58 লক্ষ আছে। আর আজকে যা আমি শুনেছি বিকেল অবধি, তাতে করে 5.5 লক্ষ মানুষ শুনানিতে এসে উপস্থিত হননি। তার 1/4 হচ্ছে 24 পরগনা উত্তর থেকে আসেননি আর কি, তারা হচ্ছে যে শুনানিতে। কিন্তু আমার প্রথম প্রশ্ন হচ্ছে সেই 1 কোটি 1.5 কোটি অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কোথায় গেলেন? তারা কি আছেন? তারা যদি থেকে থাকেন তাহলে কেন শুভেন্দু অধিকারী বা বিজেপির পক্ষ থেকে সেই নামগুলোকে প্রকাশ করা হচ্ছে না? আমরা কি দেখলাম তার বদলে? যে বিজেপির নেতারা ফর্ম 7 নিয়ে, গাদা ফর্ম 7 নিয়ে বেছে বুথ বেছে নিয়ে গিয়ে হচ্ছে যে অবজেকশন দিচ্ছেন, এবং সেই অবজেকশনে যখন দেখা যাচ্ছে তখন যার নামে অবজেকশন করেছে তার বাবা, তার বাবার বাবা, তার বাবার বাবা, 7 পুরুষ ধরে পশ্চিমবাংলা বা ভারতবর্ষে হচ্ছে যে তারা বসবাস করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নির্বাচন কমিশন যে কাজ নিয়ে, যে লক্ষ্য নিয়ে ভোটার লিস্ট স্যানিটাইজেশন করবার জন্য এই এসআইআর প্রক্রিয়াকে শুরু করেছিল, সেই প্রক্রিয়া থেকে নির্বাচন কমিশন একদম সম্পূর্ণ পলিটিক্যাল এজেন্ডায় বা পলিটিক্যালভাবে ব্যবহার হচ্ছে।
ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশনকে। আজকে দাঁড়িয়ে 4 জন আধিকারিককে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে তারা হচ্ছে যে ভৎসনা বা তিরস্কার করছেন, এফআইআর করবার কথা বলছেন। কিন্তু আমরা বামপন্থীরা বা আমরা বিভিন্ন রাজনৈতিক তৃণমূল, বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, তারা তো আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে এই যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে যেভাবে পলিটিক্যাল ব্যবহার করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, সেটা কি হবে? মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে কিসব হাম্বেল রিকোয়েস্ট এসব বলে এলেন যে ইয়ে করা হচ্ছে, অমুক করা হচ্ছে, তমুক করা হচ্ছে, ডিস্টার্ব করা হচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী একবারও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বললেন না যে এই যে ওরা যে বলেছে রোহিঙ্গার কথা, সেই রোহিঙ্গার লিস্ট তারা দিতে পারেননি, তারা হচ্ছে যে প্রডিউস করতে পারেন নির্বাচন কমিশনের কাছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। মুখ্যমন্ত্রী এটা বলেননি যে 7 পুরুষ, 8 পুরুষ, 10 পুরুষ ধরে যারা এইখানে হচ্ছে যে ভারতবর্ষে তারা বসবাস করছেন, ভোট দিচ্ছেন, তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে মোস্তারি বানু, একজন পরিযায়ী শ্রমিক নেত্রী, তার বর তিনি, তারা দুজনেই পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করেন। তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন যে তাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে, তাদেরকে প্রমাণ চাওয়া হচ্ছে যে তারা দেশে ভারতবর্ষের লোক কিনা। আমরা বলছি যে এই যে তৃণমূল আর বিজেপি ভারতবর্ষের লোক কিনা সেটা প্রমাণ চাওয়াটা তুমি ডিস্টার্ব মনে করছো কেন? আচ্ছা, আজকে যদি তোমায় কেউ বলে যে তুমি ভারতবর্ষের লক্ষ্মী না, তার প্রমাণটা তুমি দাও। ভারতবর্ষের সরকার আমাকে দিয়ে ভোটার কার্ড করিয়েছে, ভারতবর্ষের সরকার আমাকে দিয়ে প্যান কার্ড করিয়েছে, ভারতবর্ষের সরকার আমার ব্যাংকের ডিজিটালাইজেশন করিয়েছে, ভারতবর্ষের সরকার আমাকে আধার কার্ড করিয়েছে, ভারতবর্ষের সরকার আমাকে ভারতবর্ষের সরকার আমাকে পাসপোর্ট করিয়েছে, ভারতবর্ষের সরকার আমার রেশন কার্ড ডিজিটালাইজেশন করেছে। তাহলে ভারতবর্ষের সরকার যখন আমাকে করাচ্ছে, তখন আমাকে আমার দেশের কাছে প্রমাণ করতে হবে যে আমি দেশের নাগরিক কিনা। এটা হতে পারে কখনো? ভারতবর্ষের সরকার তো আমাকে করিয়েছে, ভারতবর্ষের সরকার তো আপনাকে বলেছে যে আপনি আধারের সঙ্গে প্যান লিঙ্ক করুন, আপনি ভোটারের সঙ্গে আধার লিঙ্ক করুন, আপনি ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার ভোটার আধার প্যান লিঙ্ক করুন, সব লিঙ্ক করিয়েছেন। তারপরে দাঁড়িয়েও যখন আপনাকে ভারত সরকার এই সমস্ত কার্ড করাচ্ছে, তারপরে গিয়ে আপনাকে বলতে হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক কিনা। এটা হতে পারে না। ঠিক সুভাষিসদার কাছে আসবো, কিন্তু তার আগে গৌরব নিশ্চয়ই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, নিশ্চয়ই গৌরবের ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমি একটা জিনিস অবাক হই যে ব্যাংক অ্যাকাউন্টে একবার আমরা KYC দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলি, কিন্তু বছর 2-3 পর পর আবার ব্যাংকের তরফ থেকে আমাদের KYC আপডেট করতে বলা হয়। গৌরবকে হয়তো বলা হয় না, কারণ বাম প্রতিনিধি, ওকে একদমই নয়। আপনি ভুল, আপনি কথাটাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবেন। অন্য জায়গায় কেন নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাবেন? KYC আপডেট করানো আর দেশের নাগরিকত্ব বিষয়টা এক জিনিস নয়। তার কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি, KYC আপডেট করানো মানে আপনার ফোন নাম্বার ঠিক আছে কিনা, আপনার বাড়ির অ্যাড্রেস ঠিক আছে কিনা, আপনার সঙ্গে চেঞ্জ হয়েছে কিনা, এই কারণের জন্য KYC আপডেটেশনের দরকার পড়ে। তার মানে শোনো না গৌরব, একটা জিনিস তো তুমি মানবে, তুমি আমার প্যানেলে বহুবার বলেছো যে নথি এখানে জাল হয়। তুমি বলেছো যে তুমি না শোনো না, তুমি আমাকে বলেছো আরে দাদা, আধার কার্ড তৈরি হয়, তুমি আমাকে বলেছো গরম গরম প্যান কার্ড তৈরি হয়। আরে দেশের প্রধানমন্ত্রী তিনি তার নিজের শিক্ষাগত যোগ্যতার নথি দেখাতে পারছেন না, আর দেশের মানুষকে বলছেন আপনি কি নথি দেখান? কি বলছেন আপনি? আমি আসবো আলোচনা, সুভাষিসদা কি বলছেন জানবো। তন্ময়, আপনার কাছে পরে যে আপনি আপনার সময় বলেছেন, আগে ফার্স্ট রাউন্ড আমি শেষ করি এই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু এটা যদি আত্মসম্মানে নিয়ে নেন ভারতবাসীরা, যে ধরুন আমার কাছে কেউ রাস্তায়, আমার তো ইয়ে হয়েছে, মানে আমার ধরুন আমি লাইসেন্স পেয়েছি, আমি গাড়ি, আমার লাইসেন্স রয়েছে, তাহলে সেটা মানে আধিকারিকদের কাছে থাকা নিশ্চয়ই তার কপি আছে। কিন্তু রাস্তায় পুলিশ আমাকে বললো যে ভাই আপনি দাঁড়ান, আপনার লাইসেন্সটা দেখান। আমি মারাত্মক রেগে গেলাম যে আপনারা লাইসেন্স করেছেন, আপনার কাছে নথি নেই, লাইসেন্সের ডকুমেন্ট নেই, আপনি দেখতে চাইবেন কেন? আমি এটাকে আমার অপমান বলে মনে করছি, আমি অপমান বলে মনে করছি। আমি ভুল ব্যাখ্যা করছি, আমি জানি না, সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করছি। ভুল এর আছে, পুলিশ লাইসেন্স চেক করে, তার কারণ আমি জানি না, কিন্তু দাঁড়াও আমি বিরতি নিয়ে আসি। আমি বিরতি নিয়ে তুমি আবার যুক্তি দিয়ে বুঝিয়ে দিও। কৌশিক দাও আছেন তোমার পাশে, রাজনৈতিক বিরোধিতা করলেও এই মতাদর্শের দিক থেকে সহমত, কৌশিক দাও বলবেন। সুভাষিস দা রয়েছেন আমাদের এখানে। এই যে নাগরিকত্বের সেই অর্থে কোনো কার্ড তো আমাদের নেই, এটা তো পরিষ্কার। নাগরিকত্ব, এই যে আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ কার্ড তো আমাদের কাছে নেই, অন্যান্য দেশের যেরকম ভাবে আছে, অনেক দেশের আছে, ভারতের নেই। তাহলে এই যে সহযোগী যে সমস্ত নথিগুলো, এগুলো চাইলে গৌরবরা মনে করছে এটা আমাদের কাছে একটা অপমান।
কেন অপমান? তার কারণ এর আগে তো আমাদের কাছে নথি নিয়েছে, সবাই লিঙ্ক করিয়েছে, আবার কেন চাইবে? আমি অবশ্যই এই প্রসঙ্গে আসবো। সুভাষিস দা আমাদের সঙ্গে রয়েছেন, সঙ্গে থাকুন। সুভাষিস দা, কমিশনের তরফ থেকে অনিয়মের অভিযোগ উঠছে, কাদের বিরুদ্ধে উঠছে? ডিএমদের বিরুদ্ধে উঠছে, এবং আপনার এই পুরো তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন জেলায় ৯/৬ হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে এই এসআইআর প্রক্রিয়াকে ম্যানিপুলেট করবার চেষ্টা করেছে, এরকম একটা মোটামুটি কম বেশি এরকমটাই অভিযোগ। আপনার কি মনে হয় যে অভিযোগের সত্যাসত্য রয়েছে? শেষ যে বিল এসেছিল তাতে ইলেকশন কমিশনকে ব্যাপক ক্ষমতা দিয়েছে মোদি গভর্নমেন্ট। মোদি গভর্নমেন্ট যদি দেখে, মানে ইলেকশন কমিশন যদি দেখে যে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নির্বাচনের কাজ বা নির্বাচনের ভোটার তালিকার কাজ সঠিকভাবে করছে না, সেখানে ম্যানিপুলেশনের চেষ্টা করছে, কমিশন হ্যাজ রাইট টু ডিসমিস হিম। যে কোনো সময় তাকে শোকজ করতে পারে, অনেক কিছু করতে পারে। তাহলে সেটা করে দেখা। আমার মনে হয় যখন নির্বাচন কমিশন একটা স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে প্রেজেন্ট করতে চাইছে বাংলার বুকে, তাহলে নির্বাচন কমিশনকে যথেষ্ট কঠোর হতে হবে, নাহলে পরে পশ্চিমবাংলায় ঠিক মতন ভোট করা যাবে না। এটা একদম পরিষ্কার। এই যে কিছুক্ষণ আগে বলছিলেন তন্ময়বাবু, ভোটার লিস্টে নাম উঠলো কি উঠলো না সেটা নিয়ে নাগরিক না, সেটা কিন্তু বিষয় না, ডিটারমিন করে না। ভোটার অনেকেই আছে ভোটার লিস্টে নাম ওঠেনি, কিন্তু তার কাছে যা যা এতক্ষণ মানে গৌরব যে ডকুমেন্টগুলো বললো তার অনেকগুলোই আছে, সেগুলো অনেকগুলোই মান্যতা দেয় যে তুমি সিটিজেন। এবার কেউ ভোটার লিস্টে নাম তোলা নাই, যে রোহিঙ্গা বাংলাদেশের লোক টোক, তারা জানে যদি ভোটার লিস্টে নাম না আসে, এখানে চাল ডালটা তো খেতে পারবো, ভোটার লিস্টে নাম উঠলো না, ভোটটা দিলাম না। কিন্তু আমরা কলকাতায় এরকম অনেক পেয়েছি যে তারা নাম তুলতে ইচ্ছুকও নয়, একটু স্বাভাবিক কারণে জমি জায়গা কেনা হয়ে গেছে, সমস্ত কিছু কেনা হয়ে গেছে, ভোটার লিস্টে নাম উঠলো কি না উঠলো কি, ভোট দিলাম না, কিন্তু তারা এখানেই থেকে না, জমি জায়গা কেনা হয়েছে এরকম মানুষ আমার চেনা নেই, ওরা কলকাতার বস্তিতে থাকে। জমি জায়গা কেনা হয়েছে আমাদের সোদপুরে, হতে পারে, আমি বলছি তো। এবার ঘটনা যেটা হয়েছে, এগুলো কাউন্সিলরের কাছে সার্টিফিকেট নিয়ে সমস্ত কিছু, এগুলো সমস্যা হয়নি 11 সালে, মানে নাগরিক না হয়েও জমি কেনা গেছে। হ্যাঁ, কারণ কাউন্সিলররা নাগরিকের হওয়ার জন্য, মানে নাগরিক হতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো যদি তৃণমূলের কাউন্সিলররা বসে সার্টিফাই করে এবং সমস্ত কিছু পদগুলোকে প্রশস্ত করে দেয়, তাহলে পরে একটা লোকের অসুবিধা কি আছে নাগরিক হতে? কারণ গভর্নমেন্টের সাথে তো এটাও তো না। আমি তো ডেফিনেটলি আমিও বাড়ি কিনেছি যখন, তখন আধার কার্ডটা লেগেছে। আধার কার্ড যখন আমাদের আধার কার্ড, প্যান কার্ড, এগুলো আমাদের 56 সালে যখন কেনা হয়েছিল তখন আধার কার্ড তৈরি ছিল, তখনকার লোক, আমি তা বলছি না। আর তারপরে এসছে আধার কার্ড, যখন হয়নি তারপরে এসছে আধার কার্ড, যখন আসেনি তার আগেও তো অনেক লোক এসছে, তারাও তো কিনেছে। এবার ঘটনা যেটা হয়েছে সেটা হলো পশ্চিমবাংলায় বেশ কিছু জেলায় তোমার যদি ডেমোগ্রাফিটা দেখো, তাহলে তোমার মনে হবে কেন এইসব জায়গাগুলোতে ম্যানিপুলেট হচ্ছে। প্রথম উত্তর 24 পরগনায় প্রচুর ফলস ভোটার হয়ে থাকতে পারে, কারণ হলো উত্তর 24 পরগনায় 33টা বিধানসভার ভোট, মানে বিধানসভার মানে আসন আছে। এবার 33টা বিধানসভায় যদি এই ভোটার লিস্টে গোলযোগ করে রাখে, ম্যানিপুলেশন হয়ে থাকে, তাহলে পরে এখানে 33টা সিটেই যদি কোনো দল করে, যে দল করবে আর কি, যেটা আমি তৃণমূল কংগ্রেস ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেসই করবে, কারণ ওরা পাওয়ারে আছে, তাদের সুবিধা আছে ভোটার লিস্টকে ম্যানিপুলেট। একটা ইনফরমেশন দেবে, তুমি যেহেতু দীর্ঘদিন রাজনীতি করো, আমাকে বলবে যে ভোটার লিস্ট ম্যানিপুলেট করে মানে একজন প্রার্থীর জয়ের কতটা পার্সেন্টেজ পেতে পারে, মানে ভোটার লিস্ট গড়মিল করে কত পার্সেন্ট জয়ের সম্ভাবনা থাকে? অনেক হতে পারে। ধরুন আমি একটা মানে উপমা দিচ্ছি, তুমি আমাকে থামাবে না। ধরো 5টা থেকে 7টার মধ্যে মহারাষ্ট্রে হঠাৎ করে ভোটিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এবার সিসিটিভি ক্যামেরা চাওয়ার পর যে সিসিটিভিটা দেখান, জ্ঞানেশ কুমার বলছে সিসিটিভিতে দেখানো যাবে না। এবার খুব স্বাভাবিক কারণেই এই যে 4 ফেজে ভোট হচ্ছে, কোথাও 4 ফেজে ভোট হওয়ার পর এখানে জানে যে এখানে কিন্তু প্রতিটা কনস্টিটুয়েন্সিতে প্রতিটা বুথে এই ভোটার 20টা করে ভোট বাড়ানো আছে। তাহলে এই যে 4 ফেজে ভোট হবে, আরেক জায়গা থেকে ছেলে পেলে নিয়ে গিয়ে ওই ভোটার লিস্টগুলো দেখে ভোট করবে, যেহেতু এখন ভোটার কার্ডটাও দেখাতে হয় না। এখন ভোটার কার্ডটা বললেই যে নাম ধরে ডাকার সাথে সাথে ওই না দেখালো কোনো ব্যাপার না, এটা রাত্রিবাড়ি বলে নেই, আমি বললাম না। কিন্তু এবার তো মৃত ভোটাররা এখানে দেবে কারা? যারা প্রক্সি ভোট করবে তারা মানে মৃত ভোটারের জায়গায় দেবে, উঠে থাকে বা শিফটেড ভোটারের নাম দেবে। বললে না তুমি যে 5 লক্ষ লোককে হদিশ পাওয়া যাচ্ছে না, এই 5 লক্ষের মধ্যে ওই ভোটারগুলো আছে যাদের ম্যানিপুলেট, যাদের ওই যে 4 ফেজেস বা 5 ফেজেসে ভোট হলে পরে তাদের ওই অন্য জায়গা থেকে এনে ওই ভোটারগুলোকে ভোট দেওয়া হবে, যেগুলো পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছি। খুব মৃত ভোটার, তারপরে শিফটেড ভোটার, সেগুলো আলাদা ব্যাপার।
না এদের জায়গাতেই তো ভোট দেবে, মানে ধরো সুধীর কর্মকার কারোর নাম লেখা রয়েছে, লোকটা মৃত কিন্তু তালিকায় এক্সিস্ট না, না, করছে, exist নেই। তার জায়গায় তো কোনো একটা লোক গিয়ে ভোট দেবে, না হলে তালিকায় নাম না থাকলে দেবে কি এইবার করে? একটা ঘটনা যেটা হচ্ছে ইলেকশন কমিশনের কাছে একটা অ্যাপ্লিকেশন আছে যেখানে দুটো তিনটে করে যদি নাম থাকে কোনো একটা জায়গায় তাহলে টোকা দিলে ধরা পড়ে। ধরো নাও হরিয়ানার কোনো ভোটার বা বিজেপির কোনো লিডার দিল্লি থেকে এসে বিহারে ভোট দিচ্ছে, তা সে দু জায়গায় ভোট দিচ্ছে কি করে? ইলেকশন কমিশন তো জানবে যে এখানে এই নামের মানে বাবার নাম, বয়স সমস্ত কিছু এক, তাহলে পরে বাদ দেওয়াটা কঠিন কথা। ঠিক এখানেও সেম জিনিস হবে যে মানে কাঁথির একটা ছেলে এসে 10টা ছেলে নিয়ে এসে এখানে উত্তর 24 পরগনা চলে আসলো, যে নামগুলোকে তোলা হয়েছে সে নামগুলো ইলেকশন কমিশন ট্রেস করতে পারছে না, কিন্তু ওরা তো জানে কাদের কাদের নাম হচ্ছে। একটা কেন মহারাষ্ট্রে একটা প্রেমিসিসে 7,000 নাম উঠেছে, একটা বাড়িতে 7,000 ভোটার, তাহলে তুলেছে কেন? তার মানে অন্য জায়গা থেকে ভোটাররা এসে ভোট দেবে বলে তুলেছে। ঠিক সেম জিনিস এখানেও তাই হয়েছে। পশ্চিমবাংলায় রাজীবা সিনহা যখন স্টেট ইলেকশন কমিশন ছিলেন তখন আমরা পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচন দেখেছি যে কিভাবে ভোট হচ্ছে। সুতরাং ভোটটা পশ্চিমবাংলার বুকে স্বচ্ছ করতে গেলে গভর্নমেন্টের একটা সহায়তা চাই। গভর্নমেন্ট যদি এরকমভাবে ডিএমদের বলে বা কোনো মুখ্যমন্ত্রী যদি বলে মিটিংয়ে গিয়ে যে আপনারা ভোটের পরে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীই থাকবেন, সুতরাং আপনারা কিন্তু ভোটের কাছে ঠিকভাবে করবেন, তাহলে এটা একটা প্রচ্ছন্ন হুমকি সেই সরকারি কর্মচারীর উপর যারা বিএলও হয়ে কাজটা করবেন, যারা স্বচ্ছতা আনবেন। সুতরাং সমস্যাটা সেখানেই হচ্ছে যদি গোড়ায় গলত থাকে। পশ্চিমবাংলার বুকে কেন গভর্নমেন্টে যে যখন যেখানে আছে সেখানেই এই ম্যানিপুলেশনটা হয় এবং সেটা রুলিং গভর্নমেন্ট করে। এটা পশ্চিমবঙ্গ হচ্ছে। এবার এই নির্বাচন কমিশনের কাজ কি? নির্বাচন কমিশনের কাজ হলো এদেরকে খুঁজে বার করা যেগুলো ভুল, এগুলো ভুল বার করা। সেটাই তো করার চেষ্টা। এবার ঘটনা হলো নির্বাচন কমিশনকে ভাবতে হবে যে আমি কিভাবে বার করব, নাহলে পরে এই ম্যানিপুলেশন আর ম্যাল প্র্যাকটিস দুটোকেই আটকানো যাবে না। প্রক্রিয়াটা হচ্ছে এতে ম্যাল প্র্যাকটিস কোথায়? তোমার কোন জায়গাটা মনে না, হয়? ম্যাল প্র্যাকটিস হলো যে বললাম যে এক্সট্রা নাম তুলে রাখলো, তুলে রাখার পর একটা সেটা কি হচ্ছে পশ্চিমবঙ্গে? হচ্ছে তো ইলেকশন কমিশন বলতে পারবে। যদি ঘরে ঘরে গিয়ে দেখা যায়, স্ক্রুটিনি করা যায়, তাহলে নিশ্চয়ই এরকম হতে পারে। তোমরা যেমন ভাবে মহারাষ্ট্র জানতে পারলে, বিহার জানতে পারলে, দিল্লি জানতে পারলে, পশ্চিমবঙ্গকে তুমি তো পশ্চিমবঙ্গের নেতা নিশ্চয়ই ভাই, যখন ফাইনাল ড্রাফট লিস্ট চলে আসবে, ফাইনাল লিস্ট যখন চলে আসবে তখনই বোঝা যাবে। কারণ আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে ধরুন দেখতে পাচ্ছি 16 নম্বর 16 নম্বর এইচবি টাউনে আমি থাকি, 16 নম্বরের এইচবি টাউনের ঠিকানা যদি আরো 4 জন উঠে যায় তখন আমার একদম তাই। আচ্ছা, এই রাউন্ডে যদি কারোর কিছু বলার থাকে এর সঙ্গে সেটা করতে পারেন, কিন্তু আজকে মারাত্মক এক কৌশিকদার তন্ময়দাকে জিজ্ঞেস করব, কিন্তু আজকে এক মারাত্মক অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কি বলেছেন সেটাও বিরতির পরে শুনবো, কিন্তু এসে আগে তন্ময়দা এবং কৌশিকদা কিছু বলবেন এই আগের অংশ, অর্থাৎ এই আরো বা কমিশনের যে বকাঝকা, তিরস্কার করা, ভোট প্রক্রিয়া ইত্যাদি নিয়ে। গৌরবের এক্ষেত্রে কিছু বলার নেই, ভালো লাগছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। দেখুন, বাম জমানা থেকেই একটা কথা বারবার করে রাজনীতির অলিন্দে আলোচিত হয়, সেটা হচ্ছে ছাপ্পা ভোট অথবা ভোটের নামে রিগিং করা। যখন বামেরা ভোটে জিততেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করতেন যে আমরা রিগিং করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। এই যে রিগিং, এটা কি দাদাগিরি করে যখন ব্যালট ছিল তখন জোর করে ব্যালটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, নাকি পরবর্তীকালে একটা শব্দ আসলো সায়েন্টিফিক রিগিং, অর্থাৎ তালিকায় গন্ডগোল করে সুচতুরভাবে ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করবার চেষ্টা করা? সুভাষিস দা অনেক তথ্য দিলেন, আমি কৌশিকদার কাছে যাব। কৌশিকদা, কতটা সম্ভব অসম্ভব এই জায়গাটা একটু জান। দেখুন, প্রথমেই আমি একটাই আধিকারিকদের ব্যাপার নিয়ে বলে নিই। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্যাতন কমিশন, কেন্দ্রীয় বিজেপির নির্দেশে পশ্চিমবঙ্গের অত্যন্ত দক্ষ এবং সৎ আধিকারিকদের উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ডেকে পাঠাচ্ছে। যেহেতু তারা নির্বাচন কমিশনের কথা অনুযায়ী নাম কাটতে রাজি হয়নি, যেহেতু তারা বিজেপির কথা অনুযায়ী সবাইকে রোহিঙ্গা বাংলাদেশি বলিয়ে দাগিয়ে দিতে রাজি হয়নি, তার জন্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটা তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে। দ্বিতীয়, আপনার কথার উত্তরে আসি। দেখুন, ছাপ্পা ভোট এটা কিন্তু কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট যারা ভোট করেন তারা সবাই জানেন আর সম্ভব নয়। কারণ প্রিসাইডিং অফিসার যদি কন্ট্রোল ইউনিটের বাটনটা টিপে তার যদি সেই ভোটারের ভোটাধিকারটাকে অন বা অ্যাক্টিভেট না করেন, ব্যালটে কি হতো? একজন মানুষ ঢুকলো, 30টা ব্যালট নিল, পরপর ছাপ্পা মেরে এতে ঢুকিয়ে দিল। না, গান পয়েন্টে দাঁড়িয়ে তো প্রিসাইডিং অফিসার ওই বাটন টিপতে বাধ্য। আমি বলি, আমাকে বলতে দিন। কিন্তু এই যে ইভিএম কেন আনা হয়েছে ভারতবর্ষে? ভারতবর্ষে ইভিএম তো আনাই হয়েছে যে ব্যালট
পরবর্তী সময়ে যাতে এই নির্বাচনী কারচুপিটা আটকানো যায় এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের পোলিং এজেন্ট বুথের মধ্যে থাকেন, প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আন্ডারে, যেটা আমরা বারবার বলছি। আজকে আপনার তত্ত্বাবধানে যদি কোথাও একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানটায় যদি কোনো গন্ডগোল হয়, তার প্রথম দায়িত্ব আপনাদেরকে গিয়ে উপর পড়ে। প্রত্যেকটা বুথে ওয়েবকাস্টিং হয়, প্রত্যেকটা বুথের ভিডিও রেকর্ডিং থাকে, সেইটা সত্ত্বেও যে যখনই বলেন না কেন, এবং সবচেয়ে মজার কথা দেবাশিস আমি বলি, আমি কংগ্রেসের কথা ধরছি না, 2 থেকে 3% ভোট না, পায়, কিন্তু তাদের আমি গুরুত্ব দিচ্ছি না। একটা ইম্পর্টেন্ট জিনিস শুনে নিন, এই যে অন্য যারা বলেন যে আমি পশ্চিমবঙ্গের রাজনীতির বিধানসভার ক্ষেত্রে বলছি বা লোকসভার ক্ষেত্রে যে এই রিগিং হলো, ওই হলো, আপনি দেখুন কটা বুথে তারা রিপোলিং চেয়েছে, কটা বুথে তারা রিপোলিং চেয়েছে, এটা আপনিও জানেন আমিও জানি। কোন বুথে যদি 10% টেন্ডার ভোট হয়, আবার রিপোলিং হতে পারে। দিল্লি, দাদা, মহারাষ্ট্র, দিল্লি, বিহার হলো, তখন তো আপনাদের দলের একাধিক প্রতিনিধি এখানে বলেছেন যে নির্বাচন কমিশন ম্যানিপুলেট করে ভোট দিচ্ছে। নির্বাচন কমিশন যেখানে, যেটা আমরা বলেছি নির্বাচন কমিশন ম্যানিপুলেট করছে ইন দ্য লিস্ট, সেটা তো আমরা এখানেও বলছি। নির্বাচন কমিশন কি করতে চাইছে? আপামর বাঙালির অধিকাংশ অবিজেপি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দিতে চাইছে, সেটা আমরা আগেও বলছি। আরেকটা কথা দেবাশিস আমি বলবো, আরেকটা কথা দেবাশিস আমি বলবো, আরে সেখানেই তো তাদের কেন্দ্রীয় বিজেপি, তাদের সেখানেই তো খেলা। আরেকটা কথা বলবো, দেখুন এই যে 5.5 লক্ষ লোক যাননি, তারা কিন্তু সব ম্যাপড ভোটার, মাইন্ড ইউ, তাই তো? মানে হয় তার নাম ছিল 2002 এর ভোটার তালিকায়, অথবা তার এমন কারো নাম ছিল, হ্যাঁ না না, এই আনম্যাপড 30 লক্ষ আলাদা, না না আনম্যাপড আলাদা। আপনারা এখানে কেউ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি নন, আমরা জানি। আমরা শুধু একটাই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আজকে এই শো এর মাধ্যমে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দাবি করব এবং ভারতীয় জনতা পার্টিকে, দয়া করে 28 ফেব্রুয়ারি বলতে পারবেন তো যে কত বাংলাদেশি আর কত রোহিঙ্গা এই ভোটার তালিকা থেকে বাদ গেছিল? আচ্ছা, তন্ময়দাকে আমি অন্য ইস্যুতে আসবো না দাদা, এই নিশ্চয় আর নয়। তন্ময়দা প্লিজ কি বলবেন? দেখুন, বেশি দূর যেতে হবে না, আমাদের রাজ্যের এই কলকাতায় মেটিয়াবুরুজে একজনকে পাওয়া গিয়েছে, তার 10টা বাচ্চা এবং অধিকাংশ বাচ্চাই জন্মিয়েছে 1 জানুয়ারি, এবং 2টি বাচ্চার মধ্যে বয়সের পার্থক্য হচ্ছে 1 মাস। তো সেটা বুঝতে পারছেন যে বায়োলজিক্যালি অসম্ভব, সেটা হচ্ছে আমাদের রাজ্যে ঘটে গেছে। আমাদের রাজ্যে পাওয়া গিয়েছে জন্মের শংসাপত্রের ডেট জন্মানোর আগে জন্মের শংসাপত্র তৃণমূল দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে আপনি দেখতে পাচ্ছেন জন্মের সেখানে তারিখের জায়গায় ক্রস মার্ক রয়েছে। এইগুলোই নির্বাচন কমিশন আগের দিন বলেছেন এবং তারপরে বলেছেন যে এগুলো কোথা থেকে আপলোড হলো, সেই ডিএমরা কি করলো। এবার কথা হচ্ছে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে কিনা। আপনাকে বলে রাখলাম, নির্বাচন কমিশন যে ক্ষমতা পেয়েছে সেটা হচ্ছে সংবিধান তাকে দিয়েছে, আর রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যেটা 1950 সালে তৈরি হয়েছে সেই আইন বলে পেয়েছে। এবং সেখানে এটাও বলা আছে যে রাজ্য সরকারকে সব রকম সহযোগিতা করতে হবে। আমাদের রাজ্যে রাজ্য সরকার প্রথম থেকে অসহযোগিতা করছে, কারণ তারাই বলেছে এসআইআর হতে দেব না। তো তার জন্যে প্রতিটা ক্ষেত্রে বিএলও বলুন আর আজকে এই মাইক্রো অবজারভার বলুন যে এরা হচ্ছে কিন্তু কোনোভাবেই স্টাফ দেবে না, আজকে ডেটা অপারেটর দেয়নি। তো তার জন্য নির্বাচন কমিশনকে অনেক কষ্ট করে এই কাজ শেষ করতে হয়েছে, এবং এটা হচ্ছে আমাদের রাজ্যের মানুষরা চাইছে বলে। আজকে আমাদের প্রতিনিধি বলছেন কোথায় হচ্ছে 1,20,00,000। আরে আপনারা তো জানেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে ইন্ডিজোটে আছেন তৃণমূল, তো তাকে জিজ্ঞাসা করুন যে 2005 সালে পার্লামেন্টে যে আপনি তারা কাগজ ছুড়েছিলেন সেই লিস্টটা আমাদেরকে এখন দিন। আচ্ছা, এই নিয়ে প্রথম কথা হচ্ছে যে 2005 সালে বিজেপির অ্যালায়েন্স ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর তো 2005 সালে ছিল না বিজেপির অ্যালায়েন্স, আমি ভুল বলছো, যেখানে হয়েছিল তখন বিজেপির সাথে ছিল না। শুনুন না, আপনি জেনে নেন। আর বিজেপি হোক আর যাই হোক, ক্ষমতা তো তোমরা ছিলে, তোমরা চেয়েছিলে, ঢোক গিলতে শুরু করলে, তোমরা চেয়েছিলে কি? এবার ঢোক গিলতে শুরু করলে, তোমরা চেয়েছিলে তার কাছে লিস্টটা দিন, তখন আমরা করব। সিপিএম যখন উইথড্র করে দিল তখন আরে শুনুন না, ঢোক গিলতে শুরু করলে বিষয় থেকে বেরিয়ে যাচ্ছে। এই জোট সঙ্গে বলেছে বলে এখন কিছু বলছো না। আমি তো কিছু বলিনি। তন্ময়দা, আমরা অন্য গৌরব, এই সত্যি তুমি ভালো বলতে পারবে। দেখো তুমি যেটা চাইছিলে সেরকমই আছে। আমি চাইছিলাম না, 2005-এ
কথা, আচ্ছা, উনি বল। 10টা বাচ্চার কথা বললেন, হ্যাঁ। মোদির 6টা মানে 6 আরে কি বলছো তুমি, কি কথা বলছো বলো তো? ছটা বাচ্চা নিয়ে কথা হচ্ছে না, ছটা 10টা বাচ্চার প্রতিটা পয়লা জানুয়ারিতে জন্মাচ্ছে, কি দেখে দেখে ডেট থেকে আচ্ছা জন্মাচ্ছে। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, দুটো আমি- বাচ্চার মধ্যে এক লজিক্যাল বছর difference। ডিসক্রিমিনেশন আমি বুঝতে 15 পেরেছি। বছরের সাথে এটা হচ্ছে biological সম্ভব। রবীন্দ্রনাথের না না, আমি বুঝতে পেরেছি, ওই ব্যাপার নয়, তালিকাটা কোন জায়গায় হচ্ছে, এই রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথ অব্দি টেনে নিয়ে গিয়ে সুভাষিস দা লাভ নেই। 15 বছর না, এগুলো আরে বাবা, কথা বলছি। আগে কি হতো না 15 হতো? বছরে আগে কি হতো না? 15 বছর। 15 এরকম আছে মুসলমান ফ্যামিলিতে, 15 বছরের সন্তান হচ্ছে। আর রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী প্রথম সন্তান, তার আসে হলো 15, যখন তার গর্ভে তার 15 বছর বয়স। আরে এই যুগে হয় না, আপনি কি বলছেন? শুনে নিন, লজিক্যাল ডিসক্রিমিনেশন শুনে নিন আপনি, বেশ, শুনে নিন আপনি। আচ্ছা, আচ্ছা, ফ্যামিলি সার্ভেতে বেরিয়েছে 2019-20 যে ভারতবর্ষে অ্যাভারেজ ফ্যামিলি সাইজ 4.4, মানে পিতা মাতা আর 2 বা 3টে বাচ্চা। তাহলে কারণ আচ্ছা, 6টা বেশ, বাচ্চা বেশ, হলে এখন দেখবে না, এক মিনিট, এটা আগেকার দিন আছে। এটা হচ্ছে, এটা 2026-এ, আচ্ছা, আচ্ছা, তন্ময়, 2026-এ হচ্ছে, তন্ময়দা একটু থামতে হবে, 1926-এ হচ্ছে না। তন্ময়দা থামতে হবে। এবার 2005-এর জোট ছিল কিনা জানি না, কিন্তু তারপরেই তো সিঙ্গুর আন্দোলন এবং অনশন হয়েছিল। সে অনশন মঞ্চে বিজেপির সেই সময়কার সভাপতিকে দেখতে পাওয়া গিয়েছিল। এটা নিয়ে আর আমি খুব জটিল রাজনীতিতে যেতে চাই না। সেটা বলুন, আমি সেটা 2005-এর পরে এবং 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 বলছি ওদের কাছ থেকে চাইতে বোধ হতো এবং না, একটা মিনিট এবং আজকে আমি চমকে গেছি ইন্টারভিউটা নিতে গিয়ে, আমি নাম বলছি না, বিজেপির একজন রাজ্য স্তরের নেতা, প্রবীণ নেতা, তিনি বলছেন যে এমন একটা সময় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করলেন, সেই সময় উনি 4-5 জন কলকাতা কেন্দ্রিক নেতা নিয়ে রাজনীতি করতেন এবং মজার বিষয়, বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দেওয়ার মতো লোক ছিল না, তখন নাকি বিজেপি লোক সাপ্লাই করতো, মানে বিজেপির তরফ থেকে। এটা হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজে, যখন প্রথম তৃণমূল আসে। তো এগুলো যাও বলে আমি বিতর্ক বাড়াতে চাই না। এখন ছিল, আমরা বসে হ্যাঁ ছিল তো, ছিল ঘোষিত জোট। না না, একদম ঘোষিত। আমি সে কথা বলি। এই মুহূর্তে আমি দেখাতে চাইবো, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আজকে একটা মারাত্মক অভিযোগ করেছেন। শোনালে এই নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়ে যেতে পারে প্যানেলে। কি অভিযোগ সেটা? শিক্ষাক্ষেত্র নিয়ে একটা মারাত্মক অভিযোগ শোনাবো। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কি বলেছেন শুনুন। मैं पिछले 5 साल से देश की शिक्षा मंत्री की दायित्व में हूं। मेरे को कुछ दिन पहले मेरे मित्र शुभेंदु जी ने भेजा, एक चिट्ठा भेजा, एक पेटिशन भेजा। हमने नरेंद्र मोदी जी ने दिल्ली से बंगाल की बच्चों के लिए मिड डे मील में, मध्याह्न भोजन में हजारों करोड़ रुपया भेजा। शुभेंदु दा ने मेरे को प्रमाण भेजा, कागज भेजा, मेरे को विश्वास नहीं हुआ। मैंने उनको बुलाया, दिल्ली आप आइए। वो दिल्ली आए, मेरे को विस्तार से कागज दिखाए। दिल्ली से भेजी हुई पैसा टीएमसी की पार्टीबाजी में खर्चा हो रहा है, पार्टी की खर्चा हो रहा है। ये ट्रेजरी के चालान से हमें पता चला। মিড ডে মিলের টাকা খরচা হচ্ছে তৃণমূলের দলীয় কাজে। এই ভয়াবহ অভিযোগ নিয়ে কি বলবেন ডক্টর কৌশিক বিশ্বাস, শুনবো এসে তৃণমূলের প্রতিনিধি। সঙ্গে থাকুন বিরতির পর। কৌশিক দা কি বলবেন এই অভিযোগের পরে, যেখানে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে মিড ডে মিলের টাকা অন্য জায়গায় ব্যবহার আছে? কৌশিকদার কাছে যান্ত্রিক কারণ জন্য একটু পরে যাচ্ছে, আমি গৌরবকে দিয়ে শুরু করি। গৌরব দা, প্রথম কথা হচ্ছে মিড ডে মিলের এই যে প্রজেক্ট, এই প্রজেক্ট আমরা যখন 2002 সালের যে ইউপিএ 1, সেই ইউপিএ 1 সরকারের যে সরকার তৈরি হয়েছিল, তাতে আমাদের প্রথম কথা ছিল যে কিছু যে দাবিগুলো ছিল, তাতে প্রথম দাবি ছিল যে মিড ডে মিল চালু করতে হবে। এর মিড ডে মিল চালু করবার পিছনে যে যুক্তিটা ছিল, সেই যুক্তিটা হচ্ছে যে বাচ্চাগুলোকে স্কুলের মধ্যে আনা, তাদের পড়াশোনার সঙ্গে তাদের খাওয়া দাওয়া একটু যদি ব্যবস্থা করা যায়, তাহলে ওখানে একটা যে পরিবেশ গড়ে উঠবে, সেই পরিবেশের মধ্যে দিয়ে বাচ্চারা পড়াশুনো করবে এবং তার মধ্যে দিয়ে পারস্পরিক যোগাযোগ এবং সমাজে তারা হচ্ছে যে মানে স্কুলে আসবে। আইনত করা যায়, নিশ্চয়ই করা যায়, কেন করা যাবে না? দ্বিতীয় কথা হচ্ছে যে এই মিড ডে মিলের যে টাকা, না মানে মিড ডে মিলের টাকা দলীয় খাতে খরচা করে না না, আমি সেটা বলিনি, আমি সেটা বলিনি। হ্যাঁ। সেটা মিড ডে মিলের দলীয় টাকা আমরা কোথায় দেখলাম? যে এই যে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চললেন এই যে গত নির্বাচনের আগে, সেই হেলিকপ্টারের যে খরচ, মিড ডে মিলের যে টাকা বরাদ্দ হয়েছিল, সেই বরাদ্দ টাকা থেকে হেলিকপ্টারের খরচ মেটানো হয়েছিল। আপনারা পুরোনো যে কাগজ আছে, কাগজ খুললে দেখতে পাবেন, সেখানে মেটানো হয়েছিল। মিড ডে মিল, আপনি মিড ডে মিল তো আজকে ধর্মেন্দ্র প্রধান কি বলবেন? এই কথা তো আমাদের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি যে মিড ডে মিলের টাকা চুরি হচ্ছে, মিড ডে মিলের ডিম
মিড ডে মিলের সোয়াবিন আপনারাই দেখিয়েছেন, মিড ডে মিলের খাবারের মধ্যে আরশোলা, টিকটিকি, ভাত পেলে ডাল পায় না, ডাল পেলে ডিম পায় না, ডিম পেলে ভাত ডাল নেই। মিড ডে মিলের এই যে চুরি, তারপরে এই মিড ডে মিলের চুরির থেকে আবার তৃণমূল নেতারা সেই চাল হচ্ছে যে বাইরে বেচছেন। এই তো হচ্ছে যে এ রাজ্যের অবস্থা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই মিড ডে মিল এর যে দুর্নীতি, এই দুর্নীতি আজকে ধর্মেন্দ্র প্রধান নতুন বলছেন এরকম নয়। আপনারা একটু পিছিয়ে যান, এই মিড ডে মিল নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা হয়েছিল আমাদের এ রাজ্যে। আমাদের প্রশ্ন হচ্ছে ধর্মেন্দ্র প্রধান বলছেন কেন, ধর্মেন্দ্র প্রধান কেন এফআইআর করছেন না, কেন যারা যুক্ত তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? চট করে হ্যাঁ, এবার আমাকে বলতে দিন। আমাকে প্রথম কথা হচ্ছে যে ধর্মেন্দ্র প্রধান বিজেপির স্বভাব সুলভ মিথ্যে কথা বলেছেন। উনি একটা সম্পূর্ণ মিথ্যেবাদী মিথ্যে কথা বললেন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চ্যালেঞ্জ করে ওনাকে বলছি, উনি ট্রেজারি শব্দটা উল্লেখ করেছেন। ট্রেজারিতে তো নিশ্চয়ই ট্রেজারি চালান বলে একটা বস্তু হয়, যেখান থেকে ওই অর্থনৈতিক লেনদেনটা হয়, সেই চালানের নাম্বারও থাকে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শোতে বসে ধর্মেন্দ্র প্রধানকে চ্যালেঞ্জ করছি, আপনি কোন কোন ট্রেজারির চালানের মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে মিড ডে মিলের টাকা পার্টির কাছে ব্যবহৃত হয়েছিল, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। আর যদি প্রমাণ না করতে না পারেন তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। আমাদের চ্যালেঞ্জটা গ্রহণ করুন। বেশ, আর এই মুহূর্তে খুব সম্ভবত আমরা ব্রাত্য বসু কি বলেছেন ধর্মেন্দ্র প্রধানের এই বক্তব্য নিয়ে আমরা আপনাদেরকে শোনাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ব্রাত্য বসুর পোস্ট, যেখানে ব্রাত্য বসু ইউনিয়ন এডুকেশন মিনিস্টারের বক্তব্যের ব্যাপারে তিনি লিখেছেন। আমরা দেখাচ্ছি স্ক্রিনে ধর্মেন্দ্র প্রধানের বক্তব্য নিয়ে। এর সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। মিড ডে মিল ফান্ডের টাকা পার্টি ওয়ার্কে ব্যবহার করা হয়, সেটাকে বেসলেস অ্যান্ড আনফাউন্ডেড অ্যালিগেশন তিনি বলছেন ব্রাত্য বসু। যদি কোনো ধরনের কমপ্লায়েন্ট এই ধরনের যদি পাওয়া যায় তাহলে সেটাকে ফাইল করতে হবে এফআইআর হিসাবে। এই বিষয়ে এফআইআর করবার কথা বলেছেন এবং তিনি বলছেন যে এটা গভর্নমেন্টের নলেজে আনা, কিন্তু সেরকম কোনো গভর্নমেন্টের নলেজে নেই। খুব পরিষ্কার তার বক্তব্য যে সরকারের নলেজে নেই। তন্ময়দা, আমি একটুখানি শুধু মনে করিয়ে দিই, সিএজি রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র থেকে পাঠানো 2 লক্ষ কোটি টাকার কোনো হিসেব দেয়নি। সিএজি রিপোর্ট বলছে। এবার মিড ডে মিলের ক্ষেত্রে দেবাশিস, তুমি কি এটা বিশ্বাস করো যে যখন সমস্ত স্কুল বন্ধ, লকডাউনে রয়েছে, তখন হচ্ছে তৃণমূল ওই খাতে একইভাবে পয়সা নিয়ে গেছে দেখিয়ে তারা নাকি সব বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে ফুড দিয়েছে? আচ্ছা, তুমি তোমার এরিয়ায় দেখবে তো বাচ্চাগুলো তখন ফুড পেয়েছিল কিনা বাড়িতে? সমস্ত মিথ্যে কথা। 40 জন যদি স্কুলে যদি একটা ক্লাসে থাকে, এরা দেখিয়ে দেয় খাতায় কলমে 80 জন আছে, ডাবল দেখিয়ে এখান থেকে সমস্ত সব তুলে নেয় পয়সা। এই করে করে আজকের বকটুয়ে যখন একটা একটা ঘটনা ঘটেছে, কিন্তু তাদের কম্পেনসেশন যখন দেওয়া হয়েছে, সেই কম্পেনসেশনের চেক আমরা দেখিয়েছি এই মিড ডে মিলের পয়সা থেকে যেখানে দেওয়া হয়েছে, আমরা সেটা দেখিয়েছি। তো এর থেকে কি আর কি প্রমাণের দরকার হয়? সিএজি রিপোর্ট যদি পশ্চিমবঙ্গের ব্যাপারে বলে একদম ঠিক, পশ্চিমবঙ্গে দুর্নীতি হচ্ছে। সিএজি রিপোর্ট বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সবচাইতে বেশি দুর্নীতি করেছিল মোদী সরকারের সময়। এটা সিএজি রিপোর্ট, তার সিএজি 4 জনকে সরিয়ে দিচ্ছে। আমি একটা লাইন পড়ছি, মিড ডে মিল উত্তরপ্রদেশে কি করেছে দেখুন। এ মেজর লং রানিং ফিনান্সিয়াল স্ক্যাম পশ্চিমবঙ্গে থাকুন না, পশ্চিমবঙ্গে বলুন, আপনি পশ্চিমবঙ্গে থাকুন, পশ্চিমবঙ্গে বলুন, জোট আছেন আপনারা, জোটে আছেন, ইন্ডিজোটে বলেন খারাপ লাগতে পারে, কি বলছে ইনফ্লেট, আমি বলছি বলে না এটা ওয়া স্টুডেন্টস এনরোলমেন্ট নাম্বারস রাহুল গান্ধী একটা কথা বলেন না পশ্চিমবঙ্গের সম্বন্ধে, আর্টিফিশিয়ালি পশ্চিমবঙ্গের সম্বন্ধে একটা কথা বলেন না রাহুল গান্ধী। এখানের সঙ্গে তফাৎ হলো ওখানে 12 জনকে অ্যারেস্ট করেছে উত্তরপ্রদেশে। আরে রাহুল গান্ধী একটা কিছু বলে না কেন? সে টুইটার গান্ধী কোথায়? পশ্চিমবঙ্গে আসে না কেন? যাই কিনা আমি গণমাধ্যমের এগেইনস্টে অ্যারেস্ট করেছে পুলিশ। আমি বলছি তো স্ক্যাম ওখানে হচ্ছে, একই স্ক্যাম ওখানে হচ্ছে। কিন্তু আপনি পশ্চিমবঙ্গ নিয়ে বলুন রোল নাম্বার আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড হতেই পারে, কিন্তু তার পরবর্তী পদক্ষেপ কি সেটাও দেখতে হবে। একদম সেটা হয় না, কিন্তু উত্তরপ্রদেশে মন্ডে কথা বলে ব্যবস্থা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে কন্টিনিউয়াসলি হয়েছে এবং সেটা সিএজি রিপোর্ট দিয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের এগেইনস্টে দিয়েছে। আরে ব্যবস্থা হচ্ছে
সেখানে কোথাও দুর্নীতির ব্যবস্থা নিতে হবে। গুজরাটে মিনিস্টারের ছেলে জেলে আছে, জেলে গিয়েছে, বলতে পারেন না কেন? কোথায় রাহুল গান্ধী? পশ্চিমবঙ্গে আসছেন না, আসেন না কেন? রাহুল গান্ধীর টুইট করতে পারেন না পর্যন্ত পশ্চিমবঙ্গে। সুস্থ আছে রাহুল গান্ধী, জিজ্ঞাসা করলে এই হচ্ছে কংগ্রেস আর তৃণমূলের জোট। এটা হচ্ছে কংগ্রেস আর তৃণমূলের টিম। আর কিছু নয়। নরেন্দ্র মোদী রাহুল গান্ধী যখন বিরোধীরা বক্তব্য করে তখন নরেন্দ্র মোদী কেন সাসপেন্ড করে? কেন বলুন, উত্তর দিন, কেন বিরোধী দলের নেতাকে বলতে দেওয়া হয় না? আর বললে পরে কেন সাসপেন্ড করেন? ভোট কেটে তৃণমূলকে সাহায্য করার চেষ্টা করছে। কিচ্ছু জানে না, কিচ্ছু না করে চলে এসছে। ডাক্তারি করুন ভাই, ডাক্তারি করুন। আপনি ভালো ডাক্তার, ডাক্তারি করুন। আজকে আর হাতে সময় নেই, আমাদের শেষ করতে হবে। কিন্তু মিড ডে মিলের টাকা অন্য কোনো খাতে ব্যবহার করা হোক, এটা কখনোই কেউ চায় না। কারণ আমরা যদি দেখতাম যে মিড ডে মিল সাফিসিয়েন্ট পাচ্ছে মানুষ, তা তো নয়। নানান রকম অভিযোগ আমরা সারা বছর দেখাই, কোথাও পোকা পড়ছে, কোথাও কেন্ন পড়ছে, কোথাও কেঁচে উঠছে, কোথাও চাল ভেঙে পড়ছে, এই সব ছবিগুলো। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম কথা হচ্ছে মিড ডে মিল তো আপনি পরে আসবেন, আগে স্কুলগুলোকে বাঁচান। একদমই। 8000 স্কুল উঠে যাচ্ছে, না, না, একদম, একদম। এই স্কুল বন্ধ হচ্ছে, রাজ্য সরকার সেই নীতিকে এখানে বাস্তবায়ন করছে। স্কুল বাঁচান। একদম। তবে একটা জিনিস ঠিক যে যুব সাথী প্রকল্পের জন্য এলিজিবল হতে গেলে অ্যাটলিস্ট তো মাধ্যমিক পাশ করতে হবে। প্রাথমিক শিক্ষা অবস্থা এরকম হলে তো মাধ্যমিক পর্যন্ত মানুষ পৌঁছতে পারবেন না, সেটা কি করে কি হবে? এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা শেষ করব। তবে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবে চলুক, আমরা এটা চাই। সঠিক মানুষের নাম বাদ যাক, যোগ্য মানুষের নাম থাকুক। আর যা ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, সেটা যাতে কোনো রকমভাবে পলিটিক্যালি মোটিভেটেড না হয়, এটাও মাথায় রাখতে হবে। আজকে এখানে আমরা শেষ করব। পরবর্তী অনুষ্ঠানের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।